গ্রেনেড হামলা, আমরা দেখেছি সারা দেশে বোম ফুটানো, আমরা দেখেছি সেই বিচারপতিদের বয়স বাড়ানো। এরপরে আমরা দেখেছি, আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং নির্বাচন না হওয়া। এটা কি ইতিবাচক পরিবর্তন এগুলো? তারপরে আমরা দেখলাম 2008 সালের মোর দেন 2/3 মেজরিটি। ওটার পরিণতি কি হইল? পঞ্চদশ সংসদ নেই, ত্রয়োদশ সংসদ নেই বাতিল, আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া, এই সবগুলো ঘটনা যে ঘটেছে এটাও 2/3 মেজরিটি। এটাই হলো বিস্ফোর। কেন কেন এই গণভোটটা, যে জনগণ রায় দিয়েছে, তাদের সম্মতি দিয়েছে, কেন এটা নিয়ে তারা গড়িমসি করছে? এবং একই সাথে কেন এই 20টা অধ্যাদেশ 4টা রহিত করছে এবং 16টা তারা এখন সংসদে উত্থাপন করছে না কেন? তো একটা অবশ্যই ওই যে গণভোটের ব্যাপারে তো একটা তাদের হলো, যুক্তি হলো, এবং এই প্রশ্নটা আপনাদের কাছে আমি করছি। আপনাদের কাছ থেকে আমি আশা করি আপনারা আমাকে এই উত্তরটা দিবেন, যাতে আমি অন্যদেরকে উত্তর দিতে পারি কেন তারা এই পথে হাঁটছে। তো এই গণভোটের ব্যাপারে যে কয়েকটা যুক্তি, তার মধ্যে একটা হলো নোট অফ ডিসেন্ট, আরেকটা হলো ওই যে সংবিধানে নাই কথা বললাম না, নোট অফ ডিসেন্ট। এই যে আমাদের এই ইয়াং ব্যারিস্টার বললেন যে এই আইনগুলো যে তারা অনুমোদন করার জন্য যে কতগুলো প্রায় 100টার মতো তারা অনুমোদন করবে, এগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে। এটা 14 সদস্য বিশিষ্ট একটা কমিটির মাধ্যমে, বিশেষ কমিটির মাধ্যমে, এবং তার মধ্যে 14 জন হলো সরকার দলীয়, 10 জন, আমি সরি, 14 জন হলো, 10 জন হলো সরকার দলীয় আর 3 জন হলো বিরোধী দলের। তো এখন সিদ্ধান্তটা কিভাবে হয়েছে? এই যে ব্যারিস্টার জমির এই যে কি দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্টটা কি? অন্য 3 জন নোট অফ ডিসেন্টটা দিয়েছে, তার মানে দেখি ওগুলো হলো মাইনরিটি ভিউজ। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় মেজরিটেরিয়ান সিস্টেমে সংখ্যাগরিষ্ঠদের মতই হলো সিদ্ধান্ত, সংখ্যাগরিষ্ঠের মতই সিদ্ধান্ত। তো তাহলে তো আমাদের স্পিকার কি বলে? হ্যাঁ যযুক্ত হয়েছে, না যযুক্ত হয়েছে বলে, কারণ হ্যাঁ যযুক্ত হয় সংখ্যাগরিষ্ঠ। তো এই 14 জনের মধ্যে 10 জন, যে এই কোনো ক্ষেত্রে হয়তো ওই যে 11 জন, 9 জন, তারা যে হ্যাঁ যযুক্ত করেছে, বাকিটা তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট তো তাহলে আমাদের বিবেচনায় নেওয়া উচিত। তো এটা তো একটা অযৌক্তিক যুক্তি, অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, সেখানে আমাদের 8 জন সদস্য ছিল, তার মধ্যে প্রয়াত তোফায়েল আহমদ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনিও ছিলেন। তো আমাদের একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতো, সেটা হলো যে স্থানীয় নির্বাচনগুলো কিভাবে হবে। এটা কি সরাসরি হবে, যেমন এখন সরাসরি চেয়ারম্যান, সরাসরি মেয়র নির্বাচিত হয়, নাকি পরোক্ষভাবে নির্বাচিত হবে ওই যে বিডি সিস্টেমে? তো আমাদের মধ্যে 8 জনের মধ্যে 7 জনে আমরা একমত ছিলাম যে এটা যেভাবে হচ্ছে সরাসরি হবে। তোফায়েল আহমদ, আমার প্রয়াত বন্ধু তোফায়েল আহমদ, ছিলেন ওই আমাদের বিপক্ষে। তো আমাদের সিদ্ধান্তটা কি ছিল? যে আমরা প্রস্তাব করেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো সরাসরি হবে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হবে, এবং আমরা আমাদের রিপোর্টে লিখেছি যে একজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো তাহলে সিদ্ধান্ত কি? তো এখন যে নোট অফ ডিসেন্টের, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ, আমি জানি না কিভাবে তারা এই যুক্তিকে তুলে ধরে মানুষের সম্মতি নেওয়ার চেষ্টা করছে। তা আমি চিন্তা করতেছিলাম, বয়স্ক হিসাবে, বয়োজ্যেষ্ঠ হিসাবে চিন্তা করছিলাম কি যুক্তি হতে পারে তাদের এই যে এই গণভোটের, জনগণের সম্মতিটাকে অগ্রাহ্য করা, এটা নিয়ে টালবাহানা করা, এবং একই সাথে এই যে 4টা অধ্যাদেশ রহিত করা, এবং একই সাথে 16টা এখন উত্থাপন না করার। তো আমি ইতিহাসের দিকে একটু তাকাইলাম, ইতিহাসের দিকে তাকিয়ে আমার কাছে মনে হলো, ওই যে আমি একবার লিখেছিলাম দি কার্স অফ 2/3 মেজরিটি, 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ।
2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ওই যে 1973 সালের আমাদের সংসদ যে প্রায় ছিল সরকারি দলের, আমরাও জানি তার পরিণতি কি হয়েছে। সেই 14 সংসদ নেই, বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করা, এবং আরো ওই যে সামরিক আইন জারি করা ইত্যাদি ইত্যাদি। তো ওটা হলো কার্স অফ দি 2/3 মেজরিটি। তারপরে হয়েছে আমাদের 2/3 মেজরিটি হয়েছে 2001 সালে, 2/3 মেজরিটি। তো এরপরে তো আমরা কি দেখেছি, এটার পরিণতি কি দেখেছি? আমরা দেখেছি সেই গ্রেনেড হামলা, আমরা দেখেছি সারা দেশে বোম ফুটানো, আমরা দেখেছি সেই বিচারপতিদের বয়স বাড়ানো। এরপরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং নির্বাচন না হওয়া। তো এটা কি ইতিবাচক পরিবর্তন এগুলো? তারপরে আমরা দেখলাম 2008 সালের মোর দেন 2/3 মেজরিটি। ওটার পরিণতি কি হইল? পঞ্চদশ সংসদ নেই, ত্রয়োদশ সংসদ নেই বাতিল, আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া, এই সবগুলো ঘটনা যে ঘটেছে, এটাও 2/3 মেজরিটি। এটাই হলো বিস্ফোরণ, এটাই হলো কার্স। তো আমার মনে হয় আমরা যে এই যে 2/3 মেজরিটি হলো, 2/3 মেজরিটির বেশি তারা যে আসন পেল, তো আমার একজন ওই যে আমার এক ড্রাইভার বলেছে যে এই নিয়ে আলাপ হচ্ছিল, সে বলছিল মাথাটা আউল বাউল হয়ে গিয়েছে। এই যে 2/3 মেজরিটি পেয়ে মাথাটা আউল বাউল হয়ে গিয়েছে, আউলা ঝাউলা হয়েছে, আউলা ঝাউলা হয়ে গিয়েছে। মানে তাদের যে যে যৌক্তিকতা এবং তাদের যে প্রজ্ঞা, অভিজ্ঞতা কিন্তু কাজে লাগানোর, সেটা কাজে না লাগিয়ে তারা যে ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার, এই অ্যাবসলিউট পাওয়ার দিয়েই তারা এখন শাসন করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সবগুলো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো আমার মনে হয় আমাদের ইতিহাসের, আমার কাছে অন্তত এটা হলো ইতিহাসের শিক্ষা। আমাদের এই ইতিহাসের শিক্ষা নিতে হবে যে আবারও যেন 2/3 মেজরিটির ওই যে কার্স, অভিশাপ, আমরা যেন এটা ভোগ না করতে হয়। তো আমি আর কথা বাড়াবো না। তো আমি আশা করব, এবং একটা কথা শুধু বলতে চাই যে স্থানীয় সরকারের, আমি স্থানীয় সরকার নিয়ে কাজকর্ম করি, স্থানীয় সরকারের এই যে প্রশাসক বসানো, এগুলো সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। 59 অনুচ্ছেদে বলা আছে, আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে। অর্থাৎ এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রতিনিধিরা এগুলো পরিচালনা করবে। এটা সংবিধানের লঙ্ঘন। যে 1972 সালে একটা যুগান্তকারী রায় হয়েছিল, কুতুবতলাই পনির বনাম বাংলাদেশ, যে বিএনপির আমলে উপজেলা বাতিল করা হয়েছিল, তার বিরুদ্ধে জাস্টিস শাহাবুদ্দিনের একটা রায়, সেখানে বলা হয়েছিল এই প্রতিষ্ঠানগুলো যদি সরকারি কর্মকর্তা কিংবা তাদের তলবিবাহ দিয়ে পরিচালনা করা হয়, তাহলে এগুলো রাখারই কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাখারই এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখন সব জায়গায় আমরা প্রসার দিচ্ছি। শুধু তাই নয়, আপনারা যদি বিএনপির 31 দফা দেখেন, সুস্পষ্টভাবে বলা আছে যে আদালত যদি কাউকে রিমুভ করে, সেখানে তারা শুধু ইয়ে করবে, এই প্রশাসক বসাবে, কিন্তু আদালত কি কাউকে রিমুভ করেছে? ওই যে 2টা ধারা অন্তত, আই থিঙ্ক 21 আর 9 বোধ হয়, 9 কি 8 ধারা সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানেও প্রশাসক বসানোর বিপক্ষে বলেছে। তো এগুলো সবকিছু লঙ্ঘন করে তারা কিভাবে এইরকম যুক্তি দেখাচ্ছে, এবং যে 4টা অধ্যাদেশ তারা অনুমোদন করছে স্থানীয় সরকার সম্পর্কে, সেখানে ওই যে প্রশাসক নিয়োগের সে অধ্যাদেশগুলো, তার মানে তারাও ভবিষ্যতে এগুলোর ব্যবহার করতে পারে। এনিওয়ে, তো অনেক কথা হয়েছে, তো আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। তো আমি আশা করি যে তারা যুক্তিটা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেবেন। আর একটা কথা শুধু না বললেই নয়, আমার আপা বলেছে এই যে আমাদের সংবিধানকে, এই যে অজ্ঞতা, এই অজ্ঞতা দূরীভূত হওয়া দরকার। আমাদের সংসদকে বলা হয় এটা সার্বভৌম সংসদ।
আমাদের সংসদ সার্বভৌম নয়, তো ওই ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম, কারণ সেখানে কোনো লিখিত কনস্টিটিউশন নাই। যেখানে লিখিত কনস্টিটিউশন আছে সেখানে সংসদ সার্বভৌম নয়। আমাদের এই অজ্ঞতা, আমাদের যারা আইন প্রণেতা তাদের এই অজ্ঞতা প্রথম দুটো হওয়া দরকার বলে আমি মনে করি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।